আচ্ছা, গত ক্লাসে আমরা বুস্ট কনভার্টার যেটা সেটার একটা ম্যাথ করেছিলাম এবং সম্ভবত বুস্ট কনভার্টার আমাদের শেষ হয়ে গেছিল আর কি, যতটুকু আমাদের সিলেবাসে আছে। তো আমরা বাক কনভার্টার শেষ করেছি, বুস্ট কনভার্টারও আমাদের শেষ প্রায়। হ্যাঁ, বুস্ট কনভার্টারের এই ম্যাথটা আমরা গত ক্লাসে করেছিলাম সম্ভবত। এই ম্যাথটা কি করেছিলাম আপনাদের মনে আছে? হ্যাঁ, এই ম্যাথটাও সম্ভবত করছিলাম গত দুই ক্লাসে, এবং গত ক্লাসে এই দুইটা ম্যাথই আমাদের করানো হয়েছিল। আচ্ছা, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে বাক বুস্ট কনভার্টার। তো আমরা দেখেছি যে বাক কনভার্টারে আসলে আমাদের ভোল্টেজ স্টেপ ডাউন করা হয়, ডিসি ভোল্টেজটা অনেকটা ট্রান্সফরমারের স্টেপ ডাউন অপারেশনের মতো, এবং বুস্ট কনভার্টারে স্টেপ আপ করা হয় ভোল্টেজ গুলো। এবং বাক বুস্ট কনভার্টারে আসলে আমাদের দুইটা কাজই করা হয় একসাথে, ডিপেন্ডিং অন দা ডিউটি সাইকেল এন্ড দা ফ্রিকোয়েন্সি অফ দা সুইচ বা সুইচিং সিগন্যাল। So a buck boost regulator provides an output voltage that may be less than or greater than the input voltage, hence the name buck boost। মানে দুইটা একসাথে আমরা অপারেশনটা করতেছি। The output voltage polarity is opposite to that of the input voltage। তো এইখানে গত গত দুইটা কনভার্টার যে আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের এই যে এরকম ভাবে এই পোলারিটিতে আমাদের ভোল্টেজ আউটপুট ভোল্টেজটা আসতেছিল, কিন্তু এবার বাক বুস্ট কনভার্টারের ক্ষেত্রে বাক বুস্ট কনভার্টারের ক্ষেত্রে আমাদের যে আউটপুটটা আছে সেটা হচ্ছে ইনভার্টেড আউটপুট আসবে। এটা আসলে আমাদের একটা অসুবিধাজনক সিচুয়েশন, এটার আসলে কিছু করার নাই। কিছু করার নাই বলতে, এই বাক বুস্ট সার্কিটের মধ্যে আমাদের আউটপুটটা এরকম ইনভার্টেড, আউটপুট ভোল্টেজটা এরকম ইনভার্টেড অবস্থায় আসবে, এটার মানে টপোলজিক্যাল আউটপুটই এরকম। তো ওইটা সলভ করার জন্য আরেকটা কনভার্টার আছে আমাদের, কিন্তু আপাতত হচ্ছে আমরা বাক বুস্টটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। তো আমরা একদম প্রথম ক্লাসে কিছু সুইচিং টপোলজি বা সার্কিট টপোলজি পড়েছিলাম, যেভাবে আমরা এগুলো মনে রাখতে পারতাম সহজে। তো বাক বুস্ট কনভার্টার মনে রাখার সহজ উপায় হচ্ছে আপনি এসএলডি এই কনফিগারেশনটা মনে রাখবেন, যেখানে আমাদের সুইচ, ইন্ডাক্টর এবং ডায়োডটা আমাদের উল্টা ইনভার্স অবস্থায় আছে। এই ডায়োডটা হচ্ছে আমাদের আহ কি বলে, মানে এই সুইচ, ইন্ডাক্টর, ডায়োড এই তিনটা মিলে হচ্ছে আমাদের সার্কিটের ভিতরের টপোলজি। আর বাইরে এই সাইডে হচ্ছে আমাদের সোর্স, আর এই সাইডে হচ্ছে আমাদের লোড, এবং লোডকে রিপল ফ্রি করার জন্য আছে ক্যাপাসিটর। তো আমরা দেখে হয়তো বুঝতে পারছি যে আসলে সার্কিটটা কিভাবে কাজ করবে। ফর এক্সাম্পল, আমরা আসলে সার্কিটের অপারেশন কিভাবে হয় সেটা চিন্তা করার জন্য আমরা দুইটা কন্ডিশন চিন্তা করি। একটা হচ্ছে আমাদের যখন সুইচটা অন অবস্থায় আছে তখন, অর্থাৎ হচ্ছে আমাদের সুইচ অন থাকা অবস্থা মানে কি, মানে হচ্ছে আমাদের এটা শর্ট সার্কিট আকারে আছে। এটা যদি শর্ট সার্কিট হয় তাহলে আমি বুঝতে পারতেছি যে আমাদের কারেন্টটা হচ্ছে এই সার্কিটে এই অংশ দিয়ে প্রবাহিত হবে, তাই না? সার্কিটের এই অংশ দিয়ে প্রবাহিত হবে। যেহেতু ডায়োডের এই প্রান্তে আমরা হচ্ছে রিভার্স বায়াস পাচ্ছি, সেজন্য আর এদিকে এই সোর্সের কারেন্টটা যাবে না, বরং লোডকে আমাদের সাপোর্ট দিবে কি, লোডকে আমাদের সাপোর্ট দিবে আমাদের যে ক্যাপাসিটরটা আছে, এটা লোডকে সাপোর্ট দিবে। এটা হচ্ছে আমাদের সুইচের অন সাইকেলে, ঠিক আছে। আচ্ছা, এখন অন সাইকেলে আরেকটা জিনিস কি হবে, আরেকটা জিনিস হবে যে আমাদের যে ইন্ডাক্টরটা আছে, ইন্ডাক্টরটা কন্টিনিউয়াসলি সে কি হবে, আপনার হচ্ছে চার্জ, ইন্ডাক্টরটা কন্টিনিউয়াসলি চার্জ হবে। তো এবার অফ সাইকেলের ক্ষেত্রে কি হবে বলেন তো তাহলে? অফ সাইকেলের ক্ষেত্রে আমরা জানি যে অফ সাইকেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের সার্কিটের সুইচটা যেটা, এটা ওপেন সার্কিটের ন্যায় কাজ করে। তার মানে আসলে এখানে কোনো কিছুই নাই, একটা দুইটা ফাঁকা, মানে একটা ফাঁকা পয়েন্টের মতো হয়ে গেছে। তো এই অবস্থায় আসলে আমাদের কিভাবে কাজ করবে? এই অবস্থায় আমাদের যেই ক্যাপাসিটরটা আছে, ওইটা তো থাকবেই, আমাদের ইন্ডাক্টরটা যেটা আছে সেটা হচ্ছে ডিসচার্জ হবে, সে এরকম ভাবে কারেন্ট ফ্লো করবে, এবং কারেন্ট ফ্লো করে সে লোডকে সাপ্লাই দিবে, একই সাথে সে হচ্ছে আপনার ক্যাপাসিটরকেও আবার চার্জ করবে, যতক্ষণ পর্যন্ত তার ইন্ডাকটেন্স বা সঞ্চিত শক্তিটা আহ, জমা থাকবে আর কি, শেষ না হবে। এভাবে কারেন্টটা গিয়ে আবার ডায়োডের মধ্য দিয়ে, এই যে ডায়োডটা যে উল্টা করে লাগাইছিলাম, এটার কারণটা এটাই যে আমাদের ডায়োডের মধ্য দিয়ে এসে আবার ইন্ডাক্টরের মধ্য দিয়ে ফ্লো হবে। তার মানে এই যে এই অংশটুকু আমাদের কন্টিনিউয়াসলি রানিং থাকবে, আমাদের লোডকে সাপোর্ট করবে। এই দুইটা কন্ডিশনের কারণে আসলে আমরা
এই ইনভার্টেড আউটপুটটা পাচ্ছি। ঠিক আছে, আমাদের হচ্ছে ইনভার্টেড আউটপুটটা পাচ্ছি, কারণ শর্ট অবস্থায় প্রথম অন সাইকেল হোক বা অফ সাইকেল হোক আমাদের কারেন্টটা হচ্ছে এই দিক দিয়ে ফ্লো করতেছে, এই দিক দিয়ে আমাদের কারেন্টটা ফ্লো করতেছে। আর কারেন্ট যে দিক দিয়ে ফ্লো করে সেদিক দিয়ে হচ্ছে আমাদের ভোল্টেজের পজিটিভ পোলারিটিটা আমরা পাই। সো এই জন্য আসলে এটার আপনার সার্কিট অপারেশনটা বা টপোলজিক্যাল আউটপুটটা আসলে আমাদের ইনভার্টেড। এই যে যে জিনিসটা ব্যাখ্যা করলাম, এই জিনিসটা আপনার এখানে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই টাইপের কোশ্চেন গুলো আসলে আমাদের পরীক্ষায় আসতেই পারে, যে আসলে এক্সপ্লেইন দা টপোলজিক্যাল, সো এক্সপ্লেইন দা অপারেশনাল মোডস অফ বাক কনভার্টার, বুস্ট কনভার্টার, বাক বুস্ট কনভার্টার, মানে বিভিন্ন কনভার্টারের জন্য আপনার টপোলজিক্যাল মোড গুলো ব্যাখ্যা করতে হতে পারে। তো সেক্ষেত্রে আর কি আপনি ওই আজকে আমি একটু আগে যে এরকম চিন্তা ভাবনা করলাম যে আমাদের অন সাইকেলে সুইচিং সুইচটা হচ্ছে শর্ট, শর্ট হলে কোন দিকটা কারেন্ট প্রবাহিত হবে, তারপরে অফ সাইকেলে সুইচটা হচ্ছে ওপেন সার্কিট, সেক্ষেত্রে কোন দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, কোনটা চার্জ হবে, কোন ইন্ডাক্টর ডিসচার্জ হবে, ক্যাপাসিটর কখন চার্জ হবে, ক্যাপাসিটর কখন ডিসচার্জ হবে, সবগুলো বিষয় আসলে আপনি একটু দেখে যাবেন। ঠিক আছে, দেখে যাবেন, এটা আমার ভিডিও থেকে দেখতে পারেন, অথবা যে এই যে ভিডিওগুলো অ্যাটাচ করা আছে এগুলো থেকেও দেখে নিতে পারেন। ওকে, তো আমরা অ্যাজ ইউজুয়াল ইকুয়েশন গুলো আমরা দেখি। আমাদের হচ্ছে এখানে প্রথমে আমাদের যে ডিউটি সাইকেলটা আছে এটা আমরা গত অনেকগুলো স্লাইডে পড়ে আসছি, এটার সূত্রটা একই থাকবে, যে টি অন ডিভাইডেড বাই টি টোটাল। তো আমরা এখানে দেখতে হবে যে আমরা আর এল লোডটা কল্পনা করেছি। ঠিক আছে, এখানে এই সার্কিটটা একটু ভুল দেওয়া আছে, এটা বাক বুস্ট কনভার্টার সার্কিট হবে, এটা আমি কারেকশন করে দিব। বাট ইকুয়েশন যেগুলো আছে এগুলো সবগুলো ঠিকঠাক আছে। আচ্ছা, ভি এভারেজ বা ভিডিসি ভোল্টেজটা হবে, মানে সার্কিটের আউটপুট ভোল্টেজটা হবে ইজ ইকুয়াল টু মাইনাস ভিএস বাই ভিএস ইন্টু ডি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ডি। ওই যে একটু আগে বললাম যে আমাদের নেগেটিভ আউটপুট আসবে, পোলারিটিটা উল্টা হবে, সেই উল্টা পোলারিটিটা আমাদের দেখানোর জন্য আসলে সামনে ইকুয়েশনের সামনে আফটার ডিরাইভেশন মাইনাস চলে আসছে। তো মনে রাখতে হবে ভিএসডি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি, এভারেজ কারেন্টটা হবে ভিডিসি বাই আর অ্যাজ পার ওহমস ল। এবং ইকুয়েশন ফর পিক টু পিক আউটপুট ভোল্টেজ রিপল, মানে আউটপুট ভোল্টেজটা যেটা আছে এটা এরকম আমাদের একদম পিওর ডিসিও আসতে পারে, অথবা কিছু রিপল আসতে পারে আমাদের। ঠিক আছে, এরকম কিছু কিছু রিপল আমাদের আসতে পারে, তো ডিপেন্ডিং অন দা ইন্ডাক্টর কারেন্ট আর কি। তো ওই রিপল গুলো আসলে পিক টু পিক কত ভোল্টেজ হবে, সেটা আমাদের এই ডেল ভি এভারেজ ইজ ইকুয়াল টু আই এভারেজ ইন্টু টি ডিভাইডেড বাই সি ইন্টু এফ, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। আর ফাইনালি আমাদের যে ইন্ডাক্টর কারেন্টটা, পিক টু পিক রিপল কারেন্ট অফ ইন্ডাক্টর, ইন্ডাক্টরের যে কারেন্টটা সেটা হচ্ছে এরকম ভাবে আপনারা সার্কিট অপারেশন থেকে প্রেডিক্ট করতে পারবেন, যে আসলে এরকম ভাবে চার্জ ডিসচার্জ, চার্জ ডিসচার্জ, চার্জ ডিসচার্জ হয়ে যাবে। তো এই কারণে এই যে রিপলটা আছে বা এই যে ডিসকন্টিনিউটিটা আছে, মানে কন্টিনিউয়াস তো না অবশ্যই, এটা একবার ইনক্রিজ হচ্ছে একবার ডিক্রিজ হচ্ছে, তো ওই রিপল যেটা আছে ওই রিপলটা আমরা ভিএস ইন্টু টি ডিভাইডেড বাই এল এফ, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। ঠিক আছে, আশা করি এই সূত্রগুলো মনে রাখা খুব বেশি কঠিন হবে না। তো সূত্রগুলো মনে রাখার পরে আমরা আসলে ম্যাথে চলে যাব, এই যে এই টাইপের ম্যাথ গুলো আছে। তো আমরা দেখি এখানে আমাদের একটা ম্যাথই আছে, আসলে আমরা দেখি ম্যাথটা কি কি দেওয়া আছে। তো এখানে আমাদের গিভেন গিভেন আমাদের ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট, ভিএস ইজিক্যাল টু 12 ভোল্ট। টুয়েলভ ভোল্ট, তারপরে আমাদের ডিউটি সাইকেল যেটা সেটা দেওয়া আছে 25%, মানে আমরা লিখব ডি ইজিক্যাল টু 0.25। আর সুইচিং ফ্রিকোয়েন্সি এফ দেওয়া আছে, এটাকে আপনি এফ লিখতে পারেন অথবা এফ এস ডাব্লিউ লিখতে পারেন, 25 × 10⁻³ হার্জ। তারপরে ইন্ডাকটেন্স এল এর মান যেটা সেটা দেওয়া আছে বা বুস্ট কনভার্টারের,
সেটা হচ্ছে 150 × 10⁻⁻6 হেনরি। ক্যাপাসিট্যান্স যেটা রেজিস্টারের সাথে কানেক্টেড সেটার মান দেওয়া আছে হচ্ছে 220 × 10⁻⁻6 ফ্যারাড। আমাদের বের করতে বলছে আউটপুট এভারেজ ভোল্টেজ, আমরা একটু আগে দেখে আসছি। সো ভি এভারেজ ইজ ইকুয়াল টু, আমাদের মাইনাস ছিল, তারপরে ভিএস ইন্টু ডি, মানে 12 × 0.25 ডিভাইডেড বাই ছিল হচ্ছে আমাদের 1 - ডি, মানে হচ্ছে যে -0.25। তো এটা ক্যালকুলেট করলে কত আসে একটু আপনারা ক্যালকুলেট করেন, আমি ক্যালকুলেট করছি। এটা আসবে -4 ভোল্ট। তো এখন আপনাদের বলতে হবে যে এটা আসলে কোন মোডে আছে। এটা আমরা যদি সোর্সের ভোল্টেজটা দেখি বা সাপ্লাই ভোল্টেজটা দেখি, ওটা 12 ভোল্ট ছিল, আর এখন -4 ভোল্ট আসতেছে। মাইনাসটা আসলে আমাদের পোলারিটির জন্য। তো 4 ভোল্ট আমরা বলতে পারি এটা কি মোডে কাজ করতেছে, মোডে কাজ করতেছে। বাক মোড়ে স্যার। আচ্ছা, তো এখন কোশ্চেন আসতে পারে না যে স্যার এটা বুস্ট মোডে কখন কাজ করবে, এটা এটা কি তাহলে সবসময় বাক মোডে কাজ করবে কিনা। তো দেখেন আমি আপনাদের আরেকটা সিনারিও বলি, যে ধরেন যে আপনাদের ডিউটি সাইকেল হচ্ছে 90%, ঠিক আছে, তার মানে এটার মান কত, 0.9, ডি এর মান 0.9, তাহলে সেক্ষেত্রে আমাদের ভি এভারেজটা কত হবে বলেন তো। ভি এভারেজটা হবে হচ্ছে আমাদের -12 × 0.9 ডিভাইডেড বাই 0.1, মানে 1 - 0.9 যেটা হয় আর কি। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 12 × 0.9 ডিভাইডেড বাই হচ্ছে 0.1, এটা হবে হচ্ছে -108। -108 ভোল্ট, তার মানে 12 ভোল্টটাকে আমি হচ্ছে 108 ভোল্টে কনভার্ট করে ফেলতে পারবো এই সিমিলার বাক বুস্ট কনভার্টার দিয়ে। তার মানে তখন আর কি আমাদের বুস্ট মোডে কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বের করতে বলছে, এক না, এটা তো একের আনসার গেল, তারপরে বি এ এর আনসার গেল, তারপরে বি এর মধ্যে আমাকে বের করতে বলছে পিক টু বিট আউটপুট ভোল্টেজ রিপল। তো ডেল ভি এভারেজ, যেটা হচ্ছে আমাদের পিক টু পিক আউটপুট ভোল্টেজ রিপল ছিল, এটার মান দেওয়া ছিল হচ্ছে আই এভারেজ ইন্টু ডি ডিভাইডেড বাই সি এফ। তো এখানে পিক টু পিক আউটপুট ভোল্টেজ রিপল, এখানে আই এভারেজটা আমাদের বের করতে হবে। আই এভারেজটা কিন্তু অবশ্য দেওয়া আছে, ঠিক আছে। তো 1.25 যেটা, এই ভ্যালুটা দেওয়া আছে। তো আমরা এখানে সরাসরি লিখে ফেলবো 1.25 আই এভারেজ ইন্টু 0.25 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সি, মানে 220 × 10⁻⁻6।
আর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি যেটা 25 × 10⁻³ এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে, এটা পাবো হচ্ছে 0.5057 ভোল্ট, 0.057 ভোল্ট। আচ্ছা, খুবই কম রিপল, আমাদের আরো কম হলে আরো ভালো হতো আর কি। ঠিক আছে, যত কম তত ভালো, আমাদের রিপলটা যত কম তত বেশি ক্লোজার টু ডিসি। আচ্ছা, এরপরে বলছে পিক টু পিক রিপল কারেন্ট অফ দ্য ইন্ডাক্টর, সেটা আমাদের বের করতে সূত্রটা হচ্ছে ভিএস মানে হচ্ছে 12 ইন্টু হচ্ছে ডি 0.25 ডিভাইডেড বাই কত আমাদের এলএফ, তাই না, 150 ইন্টু 10⁻⁶। আর এফ এর মানটা হচ্ছে 25 ইন্টু 10⁻³ 10⁻³ এটার মান কত আসে আমরা যদি ক্যালকুলেট করি, 12 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 150 ইন্টু 10⁻⁻⁶ ইন্টু 25 ইন্টু 10⁻³ এটার মান আসবে 0.8। 0.8 অ্যাম্পিয়ার, এই ভ্যালুটা কিন্তু আসলে অনেক বেশি। তার মানে আমি বুঝতে পারতেছি আমাদের বাক কনভার্টার যেটা আমরা কি করতেছি, ইউজ করতেছি, সেটাতে আসলে আমাদের অনেক বেশি কারেন্টের রিপল আছে। তো কারেন্টে যদি রিপল থাকে সেক্ষেত্রে আসলে আমাদের মানে ইকুইপমেন্টে আসলে ভোল্টেজ রিপলের থেকে কারেন্ট রিপলটা আরো বেশি ইনকনভিনিয়েন্ট হতে পারে। তো সেজন্য এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে হাউ টু রিডিউস দ্য কারেন্ট রিপল। ধরেন যে আমি কারেন্ট ট্রিপলটা 0.8 থেকে 0.3 তে নিয়ে আসতে চাই বা 0.08 নিয়ে আসতে চাই, এরকম যদি কোশ্চেন আসে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলেন তো, কোন ডিসিশনটা নিতে হবে যদি আমরা কারেন্ট ট্রিপলটা বাড়াতে চাই? তখন আপনি, আচ্ছা এগুলো তো আপাতত আমাদের এই ম্যাথের আনসার। তো আমরা যদি ইকুয়েশনটা দেখি কারেন্ট ট্রিপলের, এটা হচ্ছে আমাদের ভিএস ইন্টু ডি ডিভাইডেড বাই এল ইন্টু এফ। তো কারেন্ট ট্রিপলটা যদি আমরা কমাতে চাই তাহলে আমাদের এল এর মানটা যেটা ইন্ডাক্টরটা যেটা আছে সেটা ইন্ডাক্টরের মানটা আমাদের 150 থেকে এমন একটা লেভেলে গিয়ে বাড়াতে হবে যেটাতে আমাদের 0.08 অ্যাম্পিয়ার কারেন্ট ট্রিপল আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। তো সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশন করে বলতে হবে, মানে ইকুয়েশনে আর কি সবকিছু সেম থাকবে, জাস্ট আপনি এলটা বের করবেন আর ডেল আইটা হবে 0.08। তো দেখা হইতে পারে যে আমাদের হচ্ছে 0.08 অ্যাম্পিয়ার কারেন্ট কারেন্ট ট্রিপল 0.08 অ্যাম্পিয়ার কারেন্ট ট্রিপল পাওয়ার জন্য আমাদের হচ্ছে প্রায় কত 1500, ধরেন 1500 মাইক্রো হেনরি পরিমাণ ইন্ডাক্টর ইউজ করা লাগতে পারে। ঠিক আছে, তো ওই ইন্ডাক্টরটা মানে ক্যালকুলেশন করে আর কি আপনাদের বের করতে হবে, ওই ইন্ডাক্টরটা আমাদের হচ্ছে ইউজ করতে হবে যদি আমরা আরো লেসার কারেন্ট রিপল পেতে চাই। তো এই টাইপের আসলে আহ, এই টাইপের ম্যাথ গুলো, মানে ম্যাথের যে ডেভিয়েশন ডিরাইভেশন গুলো বা এক্সট্রা ম্যাথ গুলো, এগুলো আসলে একটু আপনার কনসেপচুয়াল ধারণা থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, এই ম্যাথটা স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন দিয়ে করা হয়েছে, তো আসলে খুব বেশি মনে হয় না কনফিউশন থাকতে পারে। নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে হচ্ছে আমাদের কাক কনভার্টার। ঠিক আছে, Buck converter similar to the buck boost converter, the Buck converter provides an output voltage that is less than or greater than the input voltage, but the output voltage polarity is opposite to that of the input voltage। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা কি, যে কাক কনভার্টার যখন আমরা ইউজ করি আমাদের হচ্ছে বাক বুস্ট কনভার্টারে আমরা উল্টা ভোল্টেজ পাচ্ছিলাম, ওই সলিউশনটাই আসলে আমাদের কাক কনভার্টারে আমরা ওই সেম বাক বুস্ট মানে হচ্ছে ভোল্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ এই সুবিধাটা পাবো, কিন্তু আমাদের যে আউটপুট ভোল্টেজটা ওইটা আমাদের
পজিটিভ পোলারিটিতে আসবে, মানে হচ্ছে আগে আমরা কনভেনশনাল যেভাবে পোলারিটি পাচ্ছিলাম উপরে প্লাস নিচে মাইনাস, ওই রকম পোলারিটিতেই আমাদের কাক কনভার্টারটা আসবে। ঠিক আছে। কাক কনভার্টার থেকে আসলে ম্যাথটা আমাদের সিলেবাসের মধ্যে নাই ওইরকম ভাবে, বা সময় স্বল্পতার জন্য আর কি আরো আগানো যাচ্ছে না। কিন্তু কাক কনভার্টারটা আপনারা হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা এবং হচ্ছে আমাদের যে আউটপুটের সে ওয়েব শেপ গুলো এগুলো একটু দেখে নেবেন, হয়তো আসতেও পারে। কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে যে হাউ ডাজ দ্য বাক বুস্ট কনভার্টার inverse polarity problem of the buck boost converter is solved, তখন আপনার কোশ্চেন হবে যে ইউজিং দ্য কাক কনভার্টার উই ক্যান গেট দ্য অ্যাকচুয়াল ডিজায়ার্ড পোলারিটি অফ দ্য আউটপুট ভোল্টেজ, এরকম ভাবে আপনাদের হচ্ছে ব্যাখ্যা করতে হতে পারে। তো কাক কনভার্টারটা একটু দেখে নিয়েন, আমাদের হচ্ছে আউটপুট ডায়াগ্রামটা বা আউটপুট হচ্ছে কার্ভ গুলো কিভাবে আসে। এখানেও আসলে আমাদের ওই যে সেম শুরুতে যে টপোলজিক্যাল ডিফারেন্সটা পড়াইছিলাম, যে আমাদের হচ্ছে এই যে এতটুকু অংশ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সার্কিট, এটা হচ্ছে আমাদের এলএসসি ডিএল। এলএসসি ডিএল এই টার্মটা মনে রাখলে আসলে আপনার জন্য খুব সহজ হবে যে আমাদের কনভার্টার আঁকাটা। আর এটা এই অংশ হচ্ছে আমাদের ইনপুট, আর এই অংশ হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা, পরবর্তীতে আমাদের হচ্ছে চ্যাপ্টার 6 এ আমরা চলে আসবো। চ্যাপ্টার 5 শেষ, চ্যাপ্টার 5 ছিল হচ্ছে আমাদের কনভার্টার, চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের ইনভার্টার। তো কনভার্টার কি ছিল? কনভার্টার গুলো ছিল হচ্ছে আমাদের কোন একটা ভোল্টেজকে, ডিসি ভোল্টেজকে আমাদের লেভেল আপ বা লেভেল ডাউন করা। ঠিক আছে। কনভার্টারের সাথে যদি আমরা রেকটিফায়ার অ্যাড করে দিতাম, তাহলে আমরা যে কোনো এসি এসি ভোল্টেজকে আমরা বা এসি সিগন্যালকে আমরা ডিসি ভোল্টেজ সিগন্যাল বা পাওয়ারে রূপান্তর করতে পারতাম। তো এখন উল্টা করতে চাইলে কি করতে হবে আমাদের? যদি আমরা ডিসিটাকে এসি করতে চাই, তাহলে আমাদের ইনভার্টার ইউজ করতে হবে। ইনভার্টারটা আসলে থিওরিটিক্যাল টার্ম, আমরা বাসা বাড়িতে এটা হচ্ছে আইপিএস নামে ইউজ করে থাকি। আমাদের ইউপিএস গুলোও আসলে আমাদের কাইন্ড অফ অ্যান ইনভার্টার। তারপরে হচ্ছে আপনার অনেক সময় ফ্রিজে আমাদের হচ্ছে ইনভার্টার থাকে, তাই না? তো সব আহ, সব ধরনের ইনভার্টার গুলো বা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই যেগুলো যেগুলো হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টেড থাকে, ওই সাপ্লাই গুলোই আসলে আমাদের ইনভার্টার আমরা বলতে পারি ইন জেনারেল, যেটা হচ্ছে আমাদের ডিসিটাকে, ব্যাটারির ডিসিটাকে আমাদের এসি তে রূপান্তর করে। The function of a DC to AC converter or inverter is to change a DC out input voltage to a symmetric AC output voltage of desired magnitude and frequency। আমাদের হচ্ছে এখানে কনভার্টার দেখে আবার কনফিউজ হয়ে যায় না, এটা বলা হয়েছে ডিসি টু এসি কনভার্টার, মানে এটার নামটা হচ্ছে আমাদের ইনভার্টার। ইনভার্টারের আপনি আউটপুট যদি দেখেন, আমাদের এখানে একটা ইনভার্টার চিত্র দেওয়া আছে, এটার আউটপুটটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এটা আসলে একটা অনেকটা ডিসির মতো করে এসিটাকে তৈরি করার সে চেষ্টা করতেছে, আমাদের বিভিন্ন লেভেলে 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 দিয়ে সে একটা সাইনোসয়েডাল কার্ভের মতো আনার চেষ্টা করতেছে। অ্যাকচুয়াল সাইনোসয়েডাল কার্ভ আসলে আমাদের জেনারেটর থেকে আমরা তৈরি করব, তৈরি করতে পারি, কিন্তু আসলে ইনভার্টার দিয়ে যদি আমরা ওই এসিটা পেতে চাই, তাহলে আসলে আমাদের এইরকম ফ্র্যাগমেন্টেড এসি ইউজ করতে হতে পারে। এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা আসলে আমাদের থ্রি ফেজ এসি। আপনারা যদি দেখেন, আমাদের আসলে প্রত্যেক তিনটা ফেজ যেটা আছে, তিনটা ফেজ হচ্ছে আলাদা। আহ, মানে হচ্ছে কি আপনার হচ্ছে ওই যে 120 ডিগ্রি করে করে যেই ফেজ শিফটটা আছে, ফেজ শিফটটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা যদি একটা কনভেনশনাল থিওরিটিক্যাল আমরা হচ্ছে ইয়া দেখি, আমাদের হচ্ছে ইনভার্টার দেখি, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার অ্যাক্রস দ্য রেজিস্টিভ লোড। তো এটা হচ্ছে একটা ইনভার্টার সার্কিট, যেখানে আমাদের ডিসি সোর্স সেটা হচ্ছে সাপ্লাই, তারপরে হচ্ছে একটা ক্যাপাসিটর ডায়োড সুইচ, এই তিনটা মিলে একটা হচ্ছে ইউনিট। ক্যাপাসিটর ডায়োড সুইচ, আবার ক্যাপাসিটর ডায়োড সুইচ, এই তিনটা মিলে আরেকটা ইউনিট। এই দুইটা ইউনিটের ডায়োড এবং ক্যাপাসিটর ব্রাঞ্চের মাঝে আমাদের লোডটা কানেক্টেড থাকবে। এটা হতে পারে রেজিস্টিভ লোড, এটা হতে পারে আমাদের ইন্ডাকটিভ লোড, কিন্তু এই দুটা মাঝখানে আমাদের লোডটা কানেক্টেড থাকবে। তো এই সার্কিটটা আশা করি আঁকতে পারবেন, এবং এটা হাফ ব্রিজ ইনভার্টার বলা হয়েছে। এটার বলার কারণটা আমি বলতেছি, যে আমাদের হচ্ছে যে আউটপুটটা আমরা পাবো, ওই আউটপুটটা দুইটা অপারেশনাল মোডে আমরা পাবো। ঠিক আছে, দুইটা অপারেশনাল মোডে, এবং যে আউটপুটটা আমরা পাবো এটা হচ্ছে আমাদের ডিসি সোর্সের অর্ধেক আউটপুট। এই জন্য আসলে এটাকে হাফ ব্রিজ ইনভার্টার মোটা দাগে বলা হয়। এখানে যে চিত্রগুলো আছে, ঠিক আছে, এখানে যে চিত্রগুলো আছে এগুলো কমপ্লিটলি এরকম আঁকা লাগবে এমন কোনো কথা না। আমরা এখানে আসলে সুইচ বুঝাইছি। তো ওই সুইচটা আপনি চাইলে একটা মসফেটও আঁকতে পারেন। ঠিক আছে, একটা মসফেটও আঁকতে পারেন, যে মসফেটটা হচ্ছে আপনার এরকম হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের আউটপুট
বাইরে চলে আসতেছে। তো আপনি এরকম ভাবেও আমাদের সুইচ গুলো বোঝাতে পারেন। এখানে এই যে ডায়োডটা যেটা দিছে এটা আসলে আমাদের সার্কিটের কোনো ডায়োড না, এটা ওই সুইচের যে ইয়াটা কারেন্টটা ওটা বোঝানোর জন্য সে দিছে। তো আমরা যদি এটা বলতে এটা লিখি তাহলে কোনো সমস্যা নেই, একই সুইচে বোঝানো হবে, বাট আসলে আপনার ওইটা আঁকতে আর কি সহজ হবে। তো মোটা কথা, মোটা দাগে আমাদের ক্যাপাসিটর ডায়োড সুইচ, ক্যাপাসিটর ডায়োড সুইচ এই দুইটা ইউনিটে আঁকতে হবে। তো এখন আসেন আমরা দেখি যে এটা কিভাবে কাজ করে। একটু আজানটা শেষ হোক, তারপরে আমরা আবার কন্টিনিউ করতেছি। তো আমরা একটু আগে যে সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টারের চিত্র দেখলাম, ওইটা দুইটা মোডে কাজ করে। তো আমাদের যে দুইটা সুইচ আছে, ওই দুইটা সুইচ আসলে অল্টারনেটিভলি সে অন এবং অফ হবে। প্রথম অপারেশনে বা প্রথম মোডে আমাদের মোড ওয়ানে সুইচ ওয়ানটা আমাদের অ্যাক্টিভেটেড থাকবে, সুইচ টুটা যেটা আছে সেটা আমাদের কি থাকবে, সিগন্যাল অফ সুইচ টু হবে। এখানে সুইচ টুটা যেটা আছে সেটা হচ্ছে অফ থাকবে। তো আমরা আগে থেকেই জানি যে আমাদের সুইচ অন থাকলে এটা শর্ট সার্কিট হয়ে যাবে এবং এটা যেটা আছে এটা ওপেন সার্কিট হবে। তো শর্ট সার্কিট হয়ে গেলে আসলে আমাদের কি হবে, আমাদের কারেন্টটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে সে হচ্ছে কি সে এদিকে দিয়ে চলে যাবে, এরপরে হচ্ছে আমাদের এদিক দিয়ে চলে যাবে, দুইটা রে দিয়ে পথ দিয়ে এসে সে হচ্ছে এদিক দিয়ে এসে ক্যাপাসিটর দিয়ে আমাদের রিটার্ন করবে। তো এই রোটা আমরা পাবো এবং হচ্ছে আমাদের কি, আমরা হচ্ছে এই যে সার্কুলেটিং কারেন্টটা আছে এই সার্কুলেটিং কারেন্টটাও আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে মোড টু তে যেটা আমাদের এখানে ক্যাপাসিটর দিয়ে কি প্রবাহিত হবে, ক্যাপাসিটরটা চার্জ হবে। হ্যাঁ, আমাদের সেকেন্ড ক্যাপাসিটরটা চার্জ হবে। পরবর্তীতে পরবর্তীতে আমাদের যে আমরা আরএল লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা পাবো, ঠিক আছে, অর্ধেক ভোল্টেজটা আমরা পাবো। আচ্ছা, তারপরে তারপরে যেই মোড টু আছে, মোড টু তে আমাদের সুইচ সিগন্যাল টুটা যেটা আছে সেটা অন থাকবে এবং এই সিগন্যাল ওয়ানটা হচ্ছে অফ থাকবে। তার মানে এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট আর এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট আকারে কাজ করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি, আমাদের সোর্স থেকে আমাদের ক্যাপাসিটর হয়ে আমাদের এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে রিটার্ন করবে। তো এখানে এখানে আমাদের বুঝতে হবে যে আসলে ক্যাপাসিটরটা কোনটাকে চার্জ করতেছে। তো আমাদের এখানে প্রথম সাইকেলে আমরা হচ্ছে ফার্স্ট ক্যাপাসিটরটা চার্জ হয়ে গেছে, এখন সে হচ্ছে কন্টিনিউয়াসলি ডিসচার্জ হবে। আর সেকেন্ড ক্যাপাসিটরটা কি হবে, সেকেন্ড ক্যাপাসিটরটা চার্জ হবে। আর পরবর্তী মোড ওয়ানে ছিল হচ্ছে আমাদের প্রথম ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছিল আর সেকেন্ড ক্যাপাসিটরটা চার্জ হচ্ছিল। তো এভাবে মেইনলি আমাদের হচ্ছে লোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো আপনারা যদি দেখেন যে নীলটা এবং লালটা আসলে অপোজিট পোলারিটি এবং অপোজিট ডিরেকশনে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। তো সেই কারণে হচ্ছে আমাদের এই যে আর এল লোডের বা আর লোডের অ্যাক্রসে যে আউটপুটটা আছে ওই আউটপুটটা হচ্ছে ইনভার্টিং অবস্থায় আসতেছে। এটা মনে হতে পারে যে স্যার এটা তো আসলে ডিসি, কারণ একটা ইয়া আছে, কিন্তু ডিসি হচ্ছে তখনই হবে যদি সে সবগুলো আপনার চেঞ্জ হচ্ছে আমাদের জিরোর উপরে হয়, ঠিক আছে। আমরা যদি এটাকে প্লট করি এবং সবগুলো চেঞ্জ যদি আমাদের এখানে জিরোর উপরের দিকে হয় তাহলে ওইটা ডিসি হবে, কিন্তু যদি এরকম হয় যে আমাদের এটা এদিকে নিচে এসে হচ্ছে এভাবে এভাবে যাচ্ছে তাহলে ওইটা আসলে আমরা চিন্তা করব এসি হিসাবে। তো সেই লজিকে আসলে আমাদের এই যে সিগন্যালটা জেনারেট হচ্ছে এই সিগন্যালটা আসলে একটা এসি সিগন্যাল। ঠিক আছে, একটা এসি সিগন্যাল। তাহলে আমরা হাফ ব্রিজ ইনভার্টার করতেছি, পরে ফেলছি। হাফ ব্রিজ ইনভার্টারটা ছিল এটার অ্যাক্রসে ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে আমাদের ভিডিসি বাই টু, মানে বি সোর্সের যে ভোল্টেজটা সেটা সেটার অর্ধেক ভোল্টেজ আমরা পাচ্ছি। তার মানে এই দুইটা লেভেল হবে হচ্ছে আমাদের 12 ভোল্ট যদি আমরা ইনপুট দেই তাহলে এটা হবে হচ্ছে আপনার 6 ভোল্ট এবং মাইনাস 6 ভোল্ট, এইভাবে হচ্ছে আমাদের এটা অল্টারনেটিং অবস্থায় চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা। যারা হচ্ছে ই টু থেকে জয়েন করছেন তারা একটু ওয়েট করেন, হ্যাঁ, আমাদের একটু আর একটু সময় লাগবে এটা পুরাটা শেষ করতে। কাইন্ড অফ এটাও একটা রিভিউ ক্লাস আপনাদের জন্য ধরে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন এর পরবর্তীতে আমাদের হচ্ছে ওই যে আমরা এখানে যদি ভিআরএমএস টা আউটপুটে আরএমএস টা বের করতে চাই তাহলে আমরা ভিএস বাই টু এর সরাসরি সূত্রটা বের করতে পারি, যেটা আমাদের এই ইন্টিগ্রেশন থেকে আসবে। আর আইআরএমএস যেটা আপনার কারেন্টের লোডের মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রথম হাফ সাইকেলে, মানে জিরো থেকে টি টি বাই টু, মানে হচ্ছে প্রথম যে সুইচটা অন থাকে, ফার্স্ট সুইচটা অন থাকে যতক্ষণ সেই সময় আমরা ভিএস বাই টু আর হিসেবে পাবো। বেসিক্যালি আসলে ওহমের সূত্র ভিএস
ভিএস বাই মানে ভি আউটপুট বাই আর, ওই ভি আউটপুটের মানটা হচ্ছে আমাদের ভিএস বাই টু, এর জন্য ভিএস বাই টু আর। আর পরবর্তী সাইকেলে মানে হচ্ছে টি বাই টু থেকে টি পর্যন্ত সময়ে আমরা হচ্ছে মাইনাস ভিএস বাই টু আর পাবো। এই মাইনাসটার কারণে আসলে আমরা বলতে পারি আমাদের যে কারেন্ট আছে সেটা একটা এসি কারেন্ট। ওকে। আচ্ছা, এখানে একটা একটা আবার কোশ্চেন আসতে পারে, এক্সপ্লেইন ডিফারেন্ট অপারেশনাল মোডস এন্ড আউটপুট ওয়েভফর্মস অফ এ সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার ইফ ইট ইজ সাবজেক্টেড টু এ অল্টারনেটিং পিডব্লিউএম সিগন্যালস এন্ড এ রেজিস্টিভ লোড। এই যে একটু আগে যেটা করলাম সেটাই, যে আমাদের রেজিস্টিভ লোড আছে এবং যে অল্টারনেটিং পিডব্লিউএম সিগন্যাল মানে হচ্ছে আপনার দুইটা সুইচে অল্টারনেটিং ভাবে একটা সুইচ অন হবে একটা সুইচ অফ হবে, আবার পরবর্তীটা অফ হবে, আহ, দুই নাম্বারটা অন হবে, এরকম ভাবে অল্টারনেটিং পিডব্লিউএম সিগন্যাল যদি দেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের অপারেশনাল মোড গুলো কি হবে, ওয়েবফর্ম গুলো কি হবে, এটা আমরা আগের দুইটা স্লাইডে অলরেডি করে ফেলছি। ওইরকম ভাবে আপনি ব্যাখ্যা করবেন। আচ্ছা, এখন যদি আমাদের আর এল লোড হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? আর এল লোড হলে সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ইন্ডাক্টরের চার্জিং ডিসচার্জিংটা আরো আহ, কাজে লাগবে, ঠিক আছে? তো আর এল লোডের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার যখন আর এল লোডের সাথে এক্সপোজড হয় তখন আমাদের আসলে চারটা মোড হয়, total চারটা mode। আগে ছিল দুইটা মোড রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, এখন চারটা মোডে সে অপারেট করবে। প্রথম মোডটা কি? প্রথম মোডটা আমরা যদি দেখি যে এই সময়টা, এই যে এই সময়টা, ঠিক আছে, এই সময়ে আমাদের হচ্ছে ফার্স্টের সুইচটা অন থাকবে, ফার্স্টের সুইচটা অন থাকবে, সেকেন্ড সুইচটা কি থাকবে? সেকেন্ড সুইচটা অফ থাকবে। তো ফার্স্টের সুইচটা অন থাকলে আমাদের অ্যাজ ইউজুয়াল আগের মতোই এদিক দিয়ে কারেন্ট এসে এসে হচ্ছে আপনার এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যে সে ইন্ডাক্টরটাকে চার্জ করবে, তারপরে এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে সে কি করবে? সে হচ্ছে পাস করবে। মিনওয়াইল এই ক্যাপাসিটরটা হচ্ছে ডিসচার্জ হয়ে তাকে কারেন্টটা আরো মানে ভিডিসি এর সাথে এক্সেসিভ সাপ্লাই দিবে। তো এইভাবে যখন আমাদের ফ্লোটা হচ্ছে তখন হচ্ছে আমাদের এই যে এরকম ভাবে আমাদের ইন্ডাক্টরের কারেন্টটাও বাড়তেছে, আস্তে আস্তে ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে। এবং আহ, হ্যাঁ, সুইচ ওয়ানটা আমাদের অ্যাক্টিভেটেড আছে, আউটপুটে আমরা এই লেভেল পর্যন্ত ভোল্টেজটা পাচ্ছি। ওকে। সেকেন্ড মোডে, সেকেন্ড মোডে যখন আমাদের হচ্ছে মোড টু মানে হচ্ছে আমাদের ডায়োডের অপারেশন, একই আমরা হচ্ছে সিগনালে আছি, কিন্তু এবার হচ্ছে আমাদের ডায়োডের অপারেশনটা দেখতে হবে। তো আমরা যখন মোড টু তে ইন্ডাক্টরটা ডিসচার্জ হবে, ইন্ডাক্টরটা ফুললি চার্জ হয়ে যাওয়ার পরে যখন আমাদের সুইচটা হচ্ছে কি, প্রথম সুইচটা হচ্ছে আমাদের সুইচ ওয়ান, সুইচ ওয়ান, এরপর ডায়োড ওয়ানে অপারেশনে যাবে, ডায়োড টু অপারেশনে যাবে। যখন আমাদের সুইচ ওয়ানটা চলমান আছে এবং ইন্ডাক্টরটা প্রপারলি চার্জ হয়ে গেছে তখন আসলে ইন্ডাক্টরটা সে ডিসচার্জ হবে, ঠিক আছে, সেই এই রিজিয়নে ডিসচার্জ হয়ে এই ক্যাপাসিটরটাকে চার্জ করে এই ডায়োডের মধ্যে দিয়ে সে কারেন্টটা ফ্লো করবে। এটা মোড টু। এটা মোড টু। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে কারেন্ট ডি টুটা আমাদের আসলে ইন্ডাকটিভ লোড ডিসচার্জের কারণে হচ্ছে। তো ইন্ডাক্টরটা ডিসচার্জ হবে, এটাই একটা অ্যাডিশনাল মোড। আপনাদের আগে শুধুমাত্র এই প্রথম মোডই শেষ হয়ে গেছিল আমাদের প্রথম সাইকেলটা, কিন্তু এখানে প্রথম সাইকেলে একটা ইন্ডাক্টর ডিসচার্জ মোডও অ্যাড হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি দেখি মোড থ্রিটা আমাদের আবার আগের মতোই হচ্ছে, আমাদের যখন আমরা আহ, এখানে প্রথম ইন্ডাক্টর ডিসচার্জ শেষ হয়ে আমরা হচ্ছে আবার নেগেটিভ সাইকেলে চলে আসছি, আমাদের এই সুইচটা হচ্ছে অফ হয়ে গেছে এবং এই সুইচটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে এখানে কারেন্টটা এই দিক দিয়ে এসে এটা দিয়ে হচ্ছে তারপর কি, তারপর এভাবে চলে যাবে আর এই ইন্ডাক্টরটা এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে আমাদের এক্সেসিভ বা এক্সট্রা সাপ্লাই দিবে। তো এইভাবে আসলে আমাদের স্টিল আমাদের ইন্ডাক্টরটা আবার কি হচ্ছে, আবার হচ্ছে চার্জ হচ্ছে, বাট নেগেটিভ ডিরেকশনে চার্জ হচ্ছে বা উল্টা ভাবে চার্জ হচ্ছে আর কি। তারপরে যখন এই মোডটা শেষ হয়ে যাবে তখন আমাদের ইন্ডাক্টরটা ডিসচার্জ হওয়া শুরু হবে মোড ফোরে। তো সে এই দিকেই আর আবার ডিসচার্জ হবে, ডিসচার্জ হয়ে এই ডায়োড ওয়ানের মধ্য দিয়ে আমাদের কি, আমাদের এই কারেন্টটা ফ্লো হবে। চারটা মোডে ভাগ হয়ে গেল, শুধুমাত্র আপনার দুইটা ইন্ডাক্টর ডিসচার্জ আপনাদের হচ্ছে অ্যাড হয়েছে, একটা ইন্ডাক্টর চার্জ অপশন আছে আর একটা হচ্ছে ইন্ডাক্টর ডিসচার্জ। এই ডিসচার্জ অপশনে আপনাদের ডায়োড গুলো কন্ডাক্ট করবে। আচ্ছা, তো আপনারা যদি আউটপুট দেখেন আউটপুটটা আসলে আগের মতোই, কিন্তু এবার ইমপ্রুভমেন্টটা হচ্ছে আমাদের যে আমাদের যে ইমপ্রুভমেন্ট আসলে আমাদের ওই আইআরএমএস টা, আইআরএমএস এর ভ্যালু গুলোই আসলে একটু কমপ্লিকেটেড, বা চার্জ ডিসচার্জ অংশটুকু তার সাথে অ্যাড হয়েছে। আমরা যদি আউটপুটটা দেখি ভিআরএমএস, এটা আগের মতোই ভিএস বাই টু ই আছে, মানে হচ্ছে আপনার প্রত্যেকটা সাইকেলে ইনপুটের অর্ধেক ভোল্টেজ পাবেন
এবং আইআরএমএসটা যেটা, এই যে কারেন্টটা যে ফ্লাকচুয়েট করতেছে বা রিপল আছে একটা, ওই রিপলটা আমাদের এই যে E1 - E⁻rt এই এফেক্ট গুলো রিপলের সাথে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে। তো এখন এখন হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন গুলো একটু আমরা মনে রাখি, মনে রাখতে পারলে আমরা হচ্ছে পরবর্তী ম্যাথটা যেটা আছে সেটা আমরা করতে পারবো। আসেন দেখি ম্যাথটা। এখানে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে ম্যাথের। এক্সপ্লেইন ডিফারেন্ট অপারেশনাল মোডস এন্ড আউটপুট ওয়েভফর্মস অফ এ সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার ইফ ইট ইজ সাবজেক্টেড টু অল্টারনেটিং পিডব্লিউএম সিগন্যালস এন্ড দেন আরএল লোড। ঠিক আছে, এখানে আরএল লোড বলা আছে, আর আগে আমাদের আর আর লোড ছিল বা রেজিস্টিভ লোড ছিল, এবার আরএল লোডের ক্ষেত্রেও আমাদের সেম অ্যানালাইসিসটা করতে হতে পারে। যে আমাদের হচ্ছে অল্টারনেটিং পিডব্লিউএম সিগন্যালের ক্ষেত্রে আমাদের আউটপুট গুলো কি কি আসবে। চারটা মোড আপনাদের আঁকতে হবে এবং ওই মোডের সাপেক্ষে আমাদের আউটপুট গুলো আঁকতে হতে পারে এই ম্যাথের এই থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য। তারপরে ফাইনালি একটা ম্যাথ আছে ইনভার্টারের। ঠিক আছে, ইনভার্টারের ম্যাথ আছে, এখানে বলা আছে, আমরা দ্রুত ম্যাথটা করে ফেলি, তারপরে আমরা টোটাল ওভারভিউতে যাব। ঠিক আছে, এখানে বলা আছে কি যে আমাদের হচ্ছে হাফ ব্রিজ ইনভার্টার সুইচিং সিকোয়েন্স দ্যাট প্রোডিউসেস আ ওয়েভ অ্যাক্রস দ্য সিরিজ আর লো সুইচিং ফ্রিকোয়েন্সি এখানে গিভেন। এখানে সুইচিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে 60 হার্জ, এবং হচ্ছে ভিএস দেওয়া আছে 100 ভোল্ট। আর এর মান দেওয়া আছে হচ্ছে 10 ওহম, এবং এল এর মান দেওয়া আছে 25 × 10⁻³ হেনরি। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে ডিটারমাইন দ্য আউটপুট আরএমএস ভোল্টেজ। আমরা আহ, আগেই জানি যে আউটপুট আরএমএস ভিআরএমএস টা হচ্ছে আমাদের সিম্পলি সাপ্লাই এর অর্ধেক, সেটা হচ্ছে 100/2। এটা হচ্ছে আমাদের 50 ভোল্ট। আর কারেন্ট যে আছে আইআরএমএস, ওই আইআরএমএস বাই করার আসলে আমাদের একটু কমপ্লেক্স সূত্রটা ছিল, যেহেতু এটা হাফ ব্রিজ ইনভার্টার আরএল লোড। ঠিক আছে, তো আমরা সেকেন্ড যে ইকুয়েশনটা দেখছি ওইগুলো ইউজ করব। এটা ছিল কি, এটা ছিল ভিএস বাই আর, মানে 100/2 আর 100/2 × 10, 100/2 × 10 ইন্টু ছিল ওই যে ওই কমপ্লেক্স ইকুয়েশনটা 1 - e⁻ আর এর মান ছিল কত, আর এর মান আর টি, আর এর মান ছিল 10, টি এর মান কত, টি এর মান হচ্ছে 1/60, 1/60 ডিভাইডেড বাই ছিল আমাদের হচ্ছে 2L, 2 × 25 × 10⁻³ 10⁻³ আচ্ছা, আর নিচে ছিল 1 + e⁻ এই জিনিসটাই আবার লিখতে হবে আর কি, 10/60, 2 × 25 × 10⁻³ 10⁻³ ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা যদি ক্যালকুলেট করি, আইআরএমএস টা ক্যালকুলেট করলে আমরা পাবো e⁻, ঠিক আছে। এখন যদি আমরা ক্যালকুলেট করি, আহ,
এটার মান আসবে 4.65। 4.65 এম্পিয়ার। আচ্ছা, পরবর্তী যে ইকুয়েশনটা মানে আইআরএমএস টা তো আসলে এরকম ভাবে হচ্ছে অসিলেট করে, তাই না? আমরা যদি হচ্ছে এটাকে প্লট করি, তাহলে এরকম ভাবে অসিলেট করবে। আমরা এটা ম্যাক্সিমাম মানটা বের করছি, সেটা হচ্ছে আপনার 4.65। আর এটার যে মিনিমাম মানটা সেটা হবে কি, সেটা হবে হচ্ছে আপনার ওই জাস্ট সামনে একটা মাইনাস হবে। তো সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে আমাদের -4.65 এম্পিয়ার। তো এখানে হচ্ছে আমাদের -4.65 এম্পিয়ার। আমাদের এইটা হচ্ছে আসলে এইভাবে আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের টাইম। আপনারা অবশ্যই পরীক্ষায় যে ইয়াগুলো আছে, গ্রাফের যে নোটেশন গুলো, এগুলো ক্লিয়ারলি দিবেন, ঠিক আছে? এখানে এম্পিয়ার, গ্রাফের নোটেশন গুলো ক্লিয়ারলি দিবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের এই এই অংশটুকু হচ্ছে আপনার T/2, আর এই অংশটুকু হচ্ছে আমাদের টি। ঠিক আছে, যদিও এই ম্যাথে আসলে আপনার বের করতে বলেন এই গ্রাফটা। তো আমরা আসলে একটু আগে যে থিওরিতে পড়লাম, সেই থিওরিতে আসলে এইভাবে আমাদের ইন্ডাক্টর কারেন্টটা অসিলেট করবে। আশা করি বুঝতে পারছেন, এটা আসলে আমাদের ইকুয়েশন থেকে স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ। আচ্ছা, এরপরে আমাদের সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার। ঠিক আছে, ফুল ব্রিজ ইনভার্টারে আসলে ম্যাথমেটিক্যাল ডিটেলসে যাওয়াটা আমাদের সিলেবাসে এখনো কভার হয় নাই। তো মেইনলি হচ্ছে ওইখানে যেই আমাদের ইউনিট গুলো ছিল, ঠিক আছে, একটা ডায়োড ছিল, একটা হচ্ছে ক্যাপাসিটর ছিল, একটা সুইচ ছিল। ওই ইউনিট গুলো আসলে এবার, আগে ছিল দুইটা, এবার হচ্ছে চারটা হয়ে গেছে। ওই চারটাতে আমাদের ইন্টারচেঞ্জ করে করে কখনো দুইটা, কখনো কখনো একটা T1 T2, কখনো হচ্ছে আপনার T3 T4, এরকম ভাবে আসলে অল্টারনেট করে করে এটা অ্যাক্টিভেট হয়ে আমাদের হচ্ছে ফুল ব্রিজটা দিবে। হাফ ব্রিজ আর ফুল ব্রিজের মধ্যে পার্থক্যটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের যে লেভেলটা, সেটা সেখানে আমাদের এর আগে আমরা VDC/2 পাচ্ছিলাম। আপনি যদি ফুল ব্রিজ ইনভার্টার ইউজ করেন, তার মানে এখানে 12 ভোল্টের ডিসি সোর্স দিলে আমরা আউটপুটে 12 ভোল্টেরই আমাদের এসি সোর্সটা আমরা পাবো, বা এসি সাপ্লাইটা আমরা পাবো। তো ফুল ব্রিজ আর হাফ ব্রিজের মধ্যে পার্থক্য এটাই, হাফ ব্রিজ হচ্ছে আমরা অর্ধেক ভোল্টেজটা এজ এসি অ্যামপ্লিটিউড পাচ্ছি, আর ফুল ব্রিজে আমরা ফুল অ্যামপ্লিটিউডটাই ডিসি সোর্সের এসি ভোল্টেজ আকারে পাচ্ছি। ফাইনালি ফাইনালি হচ্ছে আমাদের লেভেলস অফ ইনভার্টার। তো ইনভার্টারে আপনি একটু আগে যে দেখলেন যে এরকম ভাবে হচ্ছে আমরা তৈরি করতেছি আমাদের এসি সোর্সটা, যেখানে হচ্ছে আমাদের কয়টা লেভেল আছে বলেন তো? এখানে একটা নেগেটিভ লেভেল, একটা হচ্ছে পজিটিভ লেভেল, মানে টোটালি দুইটা লেভেল আছে। কিন্তু আসলে দুইটা লেভেল দিয়ে আমাদের এসিটা তৈরি করলে ওটা পিওর এসি বা আমাদের যে ডিজায়ার্ড এসি, ওইটা আমাদের হবে না। আমাদের আসলে দরকার কি, আমাদের দরকার হচ্ছে এমন একটা এসি যেটা অনেকটা সাইনোসয়েডাল কার্ভের মতো হবে। তো এরকম এসি তৈরি করার জন্য আসলে আমাদের লেভেল কত, যত বেশি আমরা নিতে পারি তত আমাদের কি সুবিধা। এরকম ভাবে যদি আমরা হচ্ছে এসিটা তৈরি করতে পারি, তো যত বেশি লেভেল আমরা নিব তত আমাদের এটা পিওর সাইনোসয়েডের কাছাকাছি যাবে। কাইন্ড অফ আপনাদের ইনফিনিটি লেভেল নিলে আপনাদের যাবে। তো এই লেভেল অনুযায়ী আসলে আমাদের ইন্ডাক্টরের যে ওই যে ইউনিট গুলো, একটা সুইচ, একটা ডায়োড, এই ইউনিট গুলো আসলে ততগুলো আমাদের পারবে। এখানে যে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে, এটা হচ্ছে থ্রি ফেজ ইনভার্টার, মানে প্রত্যেকটা ফেজে আমাদের একটা করে আউটপুট আসতেছে ফেজ আকারে। তো এই ইনভার্টার গুলো আসলে আমাদের লেভেল গুলো বাড়াতে সাহায্য করে। এটার একটা ক্যালকুলেশন আছে, আমরা যদি একটু দেখি যে এখানে যে লেভেলটা দেওয়া আছে এটা কয় লেভেল বলেন তো? এটা কি গুণে বের করতে পারবেন? এটা হচ্ছে একটা লেভেল, দুইটা লেভেল, এখানে জিরো একটা লেভেল, তিনটা লেভেল, চারটা লেভেল, পাঁচটা লেভেল, 5 লেভেল ইনভার্টারের আউটপুট হচ্ছে এরকম। তো এখন এখানে 2 লেভেল দেওয়া আছে, 3 লেভেল। আমরা লেভেল গুলো কিন্তু ক্যালকুলেশন সময় অবশ্যই জিরো ক্যালকুলেট করবো। এখানে একটা লেভেল, দুইটা লেভেল, এখানে জিরোতে কোনো থামাথামি নাই, কিন্তু এখানে থামাথামি আছে। একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল, 3 লেভেল, এখানে আবার 7 লেভেল। আর অনেক ইনফিনিটি পরিমাণ লেভেল নিলে এটা পিওর সাইনোসয়েডালের মতো হবে। একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি, যে আমাদের হাউ মেনি লেভেল, লেভেল তৈরি করার জন্য আসলে আমাদের কয়টা সুইচ, কয়টা ডায়োড, এগুলো লাগবে। এটা একটা ক্যালকুলেশনটা আমাদের সিলেবাসের মধ্যে আছে।
এখানে যদি আপনারা দেখেন, এখানে একটা ডায়োড ক্ল্যাম্পড মানে হচ্ছে প্রত্যেকটা যেই আপনার ইউনিট ছিল বা আপনার হাফ ব্রিজ ইনভার্টার ছিল, ওই হাফ ব্রিজ ইনভার্টার গুলো আমরা দুইটা ডায়োড দিয়ে সংযুক্ত করে দিছি। একইভাবে পরবর্তী যে হাফ ব্রিজ ইনভার্টার দুইটা ডায়োড দিয়ে সংযুক্ত করে দিছি, হাফ ব্রিজ ইনভার্টার দুইটা ডায়োড দিয়ে সংযুক্ত করে দিছি। এইভাবে যদি আপনারা ডায়োড দিয়ে দিয়ে ক্যাসকেড করে করে আপনারা হচ্ছে কি হাফ ব্রিজ ইনভার্টার সংযোগ করেন, ওইটা আসলে আমাদের ইনভার্টারের আউটপুট লেভেল গুলো বাড়াবে। তো এখন একটা থ্রি লেভেলের জন্য কয়টা সুইচ লাগবে, কয়টা ডায়োড লাগবে, কয়টা ক্যাপাসিটর লাগবে, ওইটা একটা আমরা সূত্র দিয়ে বের করতে পারি। যেমন এখানে আমাদের এম দেওয়া আছে 6 ভোল্টেজ লেভেল, তারপরে অ্যাক্টিভ সুইচেস হচ্ছে আমাদের 6 M-1, ক্ল্যাম্পিং ডায়োড কয়টা ডায়োড লাগবে সেটা হচ্ছে 3 × M-1 M-2, আর ডিসি ক্যাপাসিটর হবে M-1। তো যদি এরকম কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এক্সপ্লেইন ডিফারেন্ট লেভেলস অফ ইনভার্টার উইথ নেসেসারি ডায়াগ্রাম, এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন, এটা ওই যে 2 লেভেল 3 লেভেল 7 লেভেল যেটা দেখালাম সেরকম টাইপের এক্সপ্লেনেশন দিতে হবে আপনাকে। আচ্ছা, ডিটারমিন হাউ মেনি মসফেটস ক্ল্যাম্পিং ডায়োডস ক্যাপাসিটর আর রিকোয়ার্ড টু মেক 9 লেভেল ডায়োড ক্ল্যাম্পড একটা ইনভার্টার, ঠিক আছে। এটা একটা আপনার হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন। আপনার এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু মানে নাম্বার অফ লেভেল হবে 9, তাহলে আমাদের হচ্ছে কি বের করতে হবে প্রথমে, নাম্বার অফ মসফেট। মসফেটটা আমরা দেখছিলাম হচ্ছে আমাদের এখানে সুইচ যদি আমরা দেখি, সুইচটা হবে 6 × M-1, 6 × M-1 মানে হচ্ছে 9 - 1 মানে 8। তো 6 × 8 মানে 6 × 8 = 48টা আমাদের মসফেট সুইচ লাগবে। আচ্ছা, কয়টা ডায়োড লাগবে, ক্ল্যাম্পিং ডায়োড কয়টা লাগবে, এটার ইকুয়েশনটা ছিল 3 × M-1 মানে 9 - 1 ইন্টু 9 - 2 মানে হচ্ছে 3 × 8 × 7, 3 × 8 × 7, এটার মান আসে হচ্ছে আমাদের 168। আর ফাইনালি কয়টা ক্যাপাসিটর লাগবে সেটা বের করার জন্য আমাদের ইকুয়েশনটা কি ছিল, আমাদের ইকুয়েশন ছিল M-1, সিম্পলি M-1 মানে 9 - 1, এটা হবে কত, এটার মান হবে 8। তার মানে আমাদের যদি 9 লেভেল ইনভার্টার ডায়োড ক্ল্যাম্পড এনপিসি ইনভার্টার মানে ওই যে হাফ ব্রিজ করে করে যে ইনভার্টার গুলো এগুলো তৈরি করতে বলে, তাহলে আমাদের 48টা সুইচ লাগবে, 168টা ডায়োড লাগবে বা ক্ল্যাম্পিং ডায়োড লাগবে, এবং 8টা হচ্ছে আমাদের ক্যাপাসিটর লাগবে। এই টাইপের কোশ্চেনও কি আপনাদের আসতে পারে। বুঝতে পারছেন সবাই? এরপরে আর নাই, আমাদের সিলেবাস এখানে কমপ্লিট। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে E1 এর? E1 এর কারো কোনো কোশ্চেন আছে? স্যার চ্যাপ্টার 9 থেকে তো চ্যাপ্টার 6 থেকে তো স্যার সবগুলো স্যার থিওরি টাইপেরই না স্যার? না না, সব থিওরি কে বললো? এখানে তো একটা ম্যাথ করালাম একটু আগে, এই যে এটা এইগুলো একটা তো ম্যাথ। ম্যাথ মানে যে ওই উপরের যেগুলো করলাম সার্কিট টাইপের না যেগুলো? হ্যাঁ, ওইগুলো থিওরিটিক্যালি বেশি আসবে, ঠিক আছে, এখানে একটা ম্যাথ আছে, ঠিক এখানে আছে। একটা ম্যাথ আছে। তো, হ্যাঁ, তো এভাবে আসলে আপনাদের কি করতে হবে, প্রিপারেশনটা নিতে হবে। এবং চ্যাপ্টার 5 6 এই দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের ফাইনালে সিলেবাস, মনে হচ্ছে আসলে কম সিলেবাস, কিন্তু আসলে আপনার এই দুইটার ভিতরে অনেক ম্যাথ আছে, ঠিক আছে। তো ইকুয়েশন গুলো আপনি নোট করবেন, বারবার প্র্যাকটিস করবেন এবং কাইন্ড অফ মুখস্থ করার চেষ্টা করবেন। ম্যাথ গুলো আমরা E2 এর ক্ষেত্রে ক্লাসে করে দিছি, এখানে ভিডিওতেও করা আছে, ঠিক আছে, সবাই অবশ্যই ম্যাথ গুলো ভালোভাবে দেখে যাবেন। এবং আমাদের কি আছে, থিওরিটিক্যাল কোশ্চেন গুলো কিন্তু সরাসরি আনসার দেওয়া নাই, বাট হচ্ছে স্লাইডের মধ্যে আপনি খুঁজে পাবেন আসলে এগুলোর আনসার। চ্যাপ্টার 5 6 দুইটা মিলে হচ্ছে আমাদের কি ফাইনাল এর সিলেবাস। তো এখানে কারো যদি কোশ্চেন না থাকে, আমি একটু মানে পরবর্তী সেগমেন্টে যাব আমাদের। আশা করি কোশ্চেন নাই, তাই না? ঠিক আছে, ওকে।